আচ্ছা, আপনিও কি 90% ট্রেডারের মতো একটার পর একটা লস বুক করছেন? মাঝে মাঝে হয়তো প্রফিট হচ্ছে, কিন্তু মাসের শেষে বা বছরের শেষে ধীরে 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 আপনার লসটা বাড়তেই থাকছে। আর লস বাড়ার সাথে সাথে আপনার ক্যাপিটাল ও আপনার সেলফ কনফিডেন্স ধীরে 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 কমতে থাকছে। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো 5টা পয়েন্ট, যে 5টা ভুল সমস্ত ছোট ও নতুন ট্রেডাররা করে। আর এই ভুলগুলোকে যদি আপনি শুধরে নিতে পারেন, তাহলে আপনিও আপনার ট্রেডিংয়ে, আপনার ইনভেস্টিংয়ে প্রফিটেবল হতে পারবেন। আমার প্রথম পয়েন্ট হলো ছোট ক্যাপিটাল। আচ্ছা, ছোট ক্যাপিটাল ভুল কি করে হয়? না, ছোট ক্যাপিটালটা ভুল নয়, ছোট ক্যাপিটালটা তো লিমিটেশন। নতুন ও ছোট ট্রেডিং যারা করতে শুরু করছে তাদের কাছে তো ছোট ক্যাপিটালই থাকবে, কিন্তু ভুল হলো ছোট ক্যাপিটাল নিয়ে বড় এক্সপেকটেশন। মানে ধরুন আপনি খুব ভালো ট্রেডিং করলেন, শুরুতেই খুব ভালো ট্রেডিং করলেন এবং বছরের শেষে গিয়ে আপনি 20 to 30% রিটার্ন জেনারেট করলেন। 30% খারাপ নয়, কিন্তু আপনার ক্যাপিটালই যদি 50,000 টাকা হয়, তাহলে আপনার রিটার্ন কত জেনারেট হলো? আপনার রিটার্ন হলো 3 5 15, মানে 15,000 টাকা। 50,000 টাকা 30%, মানে আপনি 15,000 টাকা জেনারেট করলেন বছরের শেষে গিয়ে। এবার আপনি ভাববেন সারা বছর খেটে খুঁটে ট্রেডিং করে মাত্র 15,000 টাকা, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আপনার ট্রেডিং ক্যাপিটালটাই তো ছোট। আপনি 50,000 টাকা মার্কেটে লাগিয়েছেন, তারপরে ট্রেডিং করে যদি আপনি 15,000 টাকা বছরের শেষে কামাতে পারেন, তার মানে আপনি দারুণ ট্রেডিং করেছেন। কিন্তু আপনার মন পোষাবে না, তার কারণ হচ্ছে আপনার রিটার্নটা তো ছোট। মানে ছোট ক্যাপিটালের ওপর রিটার্নটাও তো ছোটই হয়েছে। আর আপনি হয়তো আশা করেছিলেন আপনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ কামাবেন। আর ভুলটা এটাই, ছোট ক্যাপিটাল নিয়ে যারা ট্রেডিং করছেন, মানে ছোট ট্রেডার যারা আপনারা, তারা যদি মনে করেন যে আমি 50,000 1 লাখ টাকার যে ক্যাপিটাল আছে সেটাকে নিয়ে আমি 2 লাখ 4 লাখ এক বছরের মধ্যেই বানিয়ে ফেলবো, শেয়ার বাজারে সেটা সম্ভব নয়। আর শুধু শেয়ার বাজার কেন, আপনি যাই করুন না কেন, অনেকে এখন গেমিং অ্যাপ এটা ওটা নানান রকম ট্রাই করছে অনলাইনে, একটাই এক্সপেকটেশন নিয়ে যে 8 টাকা 10 টাকা লাগাবো 1 কোটি টাকা নিয়ে নেবো। রিসার্চ বলছে এর থেকে একটা ছোটখাটো দেশের প্রধানমন্ত্রী হওয়া সহজ। মানে 8-10 টাকা লাগিয়ে আপনার 1 কোটি টাকা পাওয়ার যতটা না সম্ভাবনা আছে, তার থেকে অনেক বেশি সম্ভাবনা আছে যে একটা ছোটখাটো দেশের আপনি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারবেন। তাই শেয়ার বাজারে যারা ছোট ট্রেডার আছেন, যারা নতুন ট্রেডার আছেন, তারা সবার প্রথমে আপনারা আপনাদের এক্সপেকটেশনটাকে ছোট রাখুন। এরপরে আসি আমার সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড ভুলটা যেটা সমস্ত ছোট ট্রেডাররা করে, সেটা হলো স্পেকুলেশন। ধরুন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আজ থেকে 5 বছর পরে নিফটি কোথায় যেতে পারে, আমি বলবো যেহেতু প্রতি 5 বছর অন্তর নিফটি ডবল হচ্ছে, তাহলে 5 বছর পরে নিফটি আবার ডবল হওয়ার সম্ভাবনা আছে। মানে আজকে যদি নিফটি 25,000-এ দাঁড়িয়ে থাকে, তাহলে আজ থেকে 5 বছর পরে নিফটি হয়তো 50,000-এ যাবে বা ওর আশেপাশেই কোথাও থাকবে। এটাকে বলে অ্যাজাম্পশন। কিন্তু আমি যদি বলি যে নিফটি কালকে পড়বে, লাগিয়ে দে পুঁটে, এটাকে বলে স্পেকুলেশন। আমরা আজ থেকে 1 বছর 2 বছর 5 বছর পরের যদি কোনো একটা অ্যানালিসিস করি, মানে পুরনো যে ডেটা আছে, পুরনো সেই ডেটার ভিত্তিতে এবং ভবিষ্যতে মার্কেট কন্ডিশন কি দিকে যাচ্ছে, সরকারের কি পলিসি আছে, ওয়ার্ল্ড মার্কেটের সিচুয়েশন কেমন আছে, এই সমস্ত জিনিস অ্যানালাইজ করে যদি আমরা আজ থেকে 5 বছর পরের একটা কোনো ভবিষ্যৎবাণী করি, সেটাকে বলতে পারি আমরা যে আমাদের অ্যাজাম্পশন, যে মার্কেট অমুক দিকে যেতে পারে, মার্কেট ওপর দিকে যেতে পারে, বা মার্কেট আগামী 5 বছর পর পড়তে পারে। তার পেছনে থাকবে কোনো লজিক্যাল ভিত্তি, তার পেছনে থাকবে কোনো লজিক্যাল রিজনিং, মানে তাকে ব্যাকিং করবে কোনো না কোনো তথ্য। কিন্তু আপনি যদি মনে করেন যে আগামী 1 ঘন্টা পরে মার্কেটে কি হবে, 2 ঘন্টা পরে শেয়ার বাজারে কি হবে, এই ধরনের যদি এগুলোকে যদি আপনি অ্যাজাম্পশন বলেন, এগুলো ভুল হবে। এগুলোকে বলে স্পেকুলেশন, এগুলোকে বলে গ্যাম্বলিং। মানে জুয়া খেলার মতো, সাট্টা খেলার মতো। 0 থেকে 10 পর্যন্ত ঘর আছে, কোন ঘরটা খুলবে ভাই বলে দাও, এটা কখনো সম্ভব? এখানে একবার আধবার তুক্কা লেগে যেতে পারে, কিন্তু স্পেকুলেশনের উপর দাঁড়িয়ে যদি আপনার ট্রেডিংটা থাকে, তাহলে আপনার ক্যাপিটালটা জিরো হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি যত ট্রেড করবেন তত আপনার ক্যাপিটাল ধীরে ধীরে ছোট হতে থাকবে, আর আপনার কনফিডেন্স, আপনার মেন্টাল ক্যাপাসিটি, সমস্ত কিছুগুলোই আস্তে আস্তে কমতে থাকবে। তাই স্পেকুলেশন নয়, আপনি অ্যাজাম্পশনে জোর দিন। কোনো শেয়ার বা মার্কেট বা কোনো ইন্ডেক্স তার ভবিষ্যৎবাণী করতে চান, তাহলে তার পেছনে আপনার থাকা উচিত
কোনো লজিক, যে লজিকটা হবে যুক্তিসঙ্গত, মানে তুক্কা নয় যে এই 1 ঘন্টা পরে মার্কেট পড়ে যেতে পারে, মনে হচ্ছে পড়বে। দেখুন মার্কেটে কিন্তু মনে হওয়ার কোনো জায়গা নেই, তাই মার্কেটে স্পেকুলেটিং না করে মার্কেটে প্রপার রিজনিং, প্রপার লজিক দিয়ে অ্যাজাম্পশন করতে শিখুন। সে আপনি 1 ঘন্টা পরেরই একটা ফোরকাস্ট করুন না, কিন্তু তার পেছনে যেন থাকে একটা লজিক। শুধু আপনার মনে হচ্ছে মার্কেট পড়ে যাবে সেই কারণে কিন্তু মার্কেট পড়ে না, বা কালকে অনেকটা পড়ে গেছে তাই আজকে বেড়ে যেতে পারে, এভাবেও কিন্তু মার্কেট কাজ করে না। তাই মার্কেট মার্কেটের মতো চলতেই থাকবে। আপনি যদি স্পেকুলেটিং করতে থাকেন আপনার ক্যাপিটাল কমতেই থাকবে। এরপরে বলি আমার তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টটা হলো ছোট ফ্রিকোয়েন্সিতে ট্রেড। ছোট ফ্রিকোয়েন্সিতে ট্রেড মানে হচ্ছে একই দিনে বারবার ট্রেড, ঘন্টায় ঘন্টায় ট্রেড, সারাক্ষণ ট্রেডের মধ্যে থাকা, এগুলোকে বলে ছোট ফ্রিকোয়েন্সিতে ট্রেড। মানে মার্কেট খুলে গেছে 9টা 15 যতক্ষণ না বাজছে ততক্ষণ মনটা উসখুস করা, যেই 9টা 15 বাজলো সঙ্গে সঙ্গে কোনো একটা ট্রেড নিয়ে নেওয়া, বা মার্কেট চলছে আমি এখনো ট্রেড নিইনি, নিজের মনের মধ্যে একটা ভয় বা একটা কি বলবো, একটা অ্যাংজাইটি ফিলিং হওয়া যে আমি এখনো ট্রেড নিইনি, আমি কিছু লস করে যাচ্ছি না তো, এই ট্রেডটা নিয়ে নি, আমার লস হয়ে যাচ্ছে না তো, এই যে ফিলিংস গুলো, এই ফিলিংস গুলো কিন্তু মার্কেটে আপনাকে কন্ট্রোল করতে হবে। তার কারণ যতক্ষণ আপনি একটা ট্রেডের মধ্যে আছেন ততক্ষণ কিন্তু আপনার মাইন্ডটা সারাক্ষণ ওই ট্রেডটার দিকেই ফোকাস থাকে। মানে বাড়িতে কেউ ডাকছে কিনা, মা কি বলছে, বউ কি বলছে, বাচ্চারা কি বলছে, এই সমস্ত ভুলে গিয়ে সারাক্ষণ মাইন্ডটা ফোকাস একদিকেই থাকে যে আমি শুধু ট্রেডটার দিকেই দেখছি। এবার যতক্ষণ ওই ট্রেডটা চলছে ততক্ষণ মাথা আর কাজ করে না, কোনো কিচ্ছু ভালো লাগে না। মানে যতক্ষণ না ট্রেডটা থেকে বেরোতে পারছি, সে প্রফিটে হোক বা লসে হোক, যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ মনটা যেন শান্তি হয় না। কিন্তু যেই বেরিয়ে আসি তারপর আবার মনে হয় যে আবার একটা ট্রেড নিই, এ বাবা এই ট্রেডটা থেকে এক্ষুনি বেরিয়ে এলাম, আর একটা ট্রেড নিতে হবে। এই ফিলিংস গুলো, এই ইমোশন গুলো আপনাদেরকে কিন্তু শেয়ার বাজারেতে কন্ট্রোল করতেই হবে। কেননা যতক্ষণ না আপনি ট্রেডের বাইরে থেকে মার্কেটকে লক্ষ্য করছেন, ট্রেডের বাইরে থেকে মার্কেটকে একটা অ্যানালাইজ করছেন, ততক্ষণ আপনার কাছে কোনো লজিক, কোনো রিজনিং তো কাজ করবে না। কারণ আপনি কোনো ট্রেড নেওয়ার আগে পর্যন্ত আপনার মাথায় কিন্তু সমস্ত সমস্ত বিষয়গুলো ভালোভাবে কাজ করে, কিন্তু যখনই কোনো ট্রেডে এন্টার হন তখন মার্কেটে আর কোনো লজিক, আর কোনো রিজনিং কিচ্ছু কাজ করে না। শুধু একটাই জিনিস কাজ করে, সেটা হলো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা বাড়ছে না কমছে, গ্রিন না রেড। তো এই কন্ডিশনে কিন্তু নতুন ট্রেডাররা, ছোট ট্রেডাররা আপনারা ফেঁসে যান। এই কন্ডিশনটাকে আপনারা ওভার ট্রেডিং বলতে পারেন, এই কন্ডিশনটাকে আপনারা ফ্রিকোয়েন্ট ট্রেডিং বলতে পারেন, যে যাই বলুন না কেন এই কন্ডিশন থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ এই ধরনের কন্ডিশন আপনি যদি বেশি দিন চালাতে থাকেন তাহলে আপনার ট্রেডিং ক্যাপিটালটা যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে সেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না, আর বুঝতে পারলেও হয়তো বুঝতে চাইবেন না। তার কারণ ওই সময়টায় ছোট ট্রেডার বা নতুন ট্রেডারদের একটাই মাইন্ডসেট থাকে, সে শুধু কতক্ষণে আমি ট্রেডের মধ্যে এন্টার করব, মানে ট্রেডের মধ্যে নেই মানে আমার লস হয়ে যাচ্ছে, ট্রেডের মধ্যে আছি মানে আমি প্রফিটেবল। এই যে মাইন্ডসেটটা, এই যে সাইকোলজিটা, এখান থেকে যদি না বেরোতে পারেন তাহলে আপনার ট্রেডিং এ লস হবেই। সেই লসটা আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনার ব্রেনটা আপনাকে আবার টেনে নিয়ে যাবে সেই লস মেকিং ট্রেডিং গুলোর দিকে। তাই ওভার ট্রেডিং এবং ফ্রিকোয়েন্ট ট্রেডিং থেকে অবশ্যই দূরে থাকুন। এবার আমার চতুর্থ পয়েন্টে আসি, সেই পয়েন্টটা হলো অপশন বাইং। দেখুন প্রথম যে আপনাদেরকে পয়েন্টটা বলেছিলাম সেটা ছিল ছোট ক্যাপিটাল, আর এই ছোট ক্যাপিটালকে বড় করা, মানে ছোট ক্যাপিটালটাকে খুব তাড়াতাড়ি বড় করা, বা খুব তাড়াতাড়ি রিচ বা তাড়াতাড়ি বড়লোক হওয়ার যে আশা, যে শেয়ার বাজার থেকে আমাকে তাড়াতাড়ি বড়লোক হতে হবে কিন্তু আমার কাছে ট্রেডিং ক্যাপিটাল একদম কম, তখন মাথায় আসে অপশন ট্রেডিং। কারণ চোখের সামনে আপনি যখন দেখতে পাচ্ছেন যে 2 টাকার কলটা 200 টাকা হয়ে যাচ্ছে, 5 টাকার পুটটা 50 টাকা হয়ে যাচ্ছে, তখন আপনারা যারা ছোট ট্রেডার বা নতুন ট্রেডার আছেন তাদের এই লোভটা সামলানোটা একটা খুব বড় কঠিন কাজ হয়ে যায়। আর এটাকে লোভ বলবো না, এটা হচ্ছে আপনাদের এক্সপেকটেশন, যে আমার ট্রেডিং ক্যাপিটাল 50,000, 1 লাখ, আমাকে এক্ষুনি করে নিতে হবে 5 লাখ, 10 লাখ। আর সেটা তো লং টার্ম ট্রেডিং থেকে বা লং টার্ম ইনভেস্টিং থেকে সম্ভব নয়। তার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে অপশন। তাই সকলে অপশন বাইং এর দিকে চলে আসে। দেখুন অপশনের বিষয়টা আপনাদেরকে একটু বলি। ধরুন আপনি একটা বল, আপনার কাছে একটা বল আছে, আপনি সেই বলটা উপর দিকে ছুঁড়লেন, সেই বলটা কোথায় আসবে? নিচের দিকে পড়বে। আর আপনার সেই একই বলটা আপনি যদি ছাদের মাথা থেকে ছুঁড়তে হবে না, শুধু ছেড়ে দিন, সেও নিচের দিকেই যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বল বা যে কোনো জিনিসকে
নিচের দিকে নামানোর চেষ্টা করে। আর এই অপশানের মধ্যেও একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেটার নাম হলো প্রিমিয়াম। এই প্রিমিয়াম সারাক্ষণ অপশানের প্রাইসকে নিচের দিকে নামানোর চেষ্টা করে। তাই আপনি যত জোরে বলটাকে উপর দিকে ছুঁড়ুন না কেন, সেই বলটা কিন্তু কিছুটা হয়তো উঠবে, ওঠার পর আবার নিচের দিকে নেমে যাবে। কিন্তু আপনি যদি ছাদের মাথা থেকে বলটাকে ছোঁড়েন, সেখান থেকে আপনি যদি নিচের দিকে নাও ছোঁড়েন, শুধু টুক করে ছেড়ে দিন, সেও নিচের দিকেই পড়বে। এই সেম জিনিস বা এই সেম প্রিন্সিপাল কাজ করে অপশানে। আর অপশান বাইং যদি করছেন মানে আপনি বলটাকে উপর দিকে ছুঁড়ছেন, আর অপশান সেলিং করছেন মানে আপনি বলটাকে ছাদের মাথা থেকে ছাড়ছেন। মানে অপশান সেলিং এ আপনি যদি কোনো জোর নাও দেন, গ্র্যাভিটি আপনার হয়ে কাজ করবে, প্রিমিয়াম আপনার হয়ে কাজ করবে। প্রিমিয়াম কন্টিনিউ চায় যে আমি নিচের দিকে নামি। তাই অপশান যদি আপনি সেলিং করেন, তখন আপনার প্রিমিয়ামটা আপনার ফেভারে কাজ করবে। আর যদি আপনি বলেন আমি অপশান বাইং করব, তখন আপনি যতই জোরে উপর দিকে বলটাকে ছুড়ুন, ও নিচের দিকে নামবেই, একটা টাইমের পর গিয়ে ও নিচেই নামবে। আর আপনার যদি ঠিকঠাক প্রেডিকশন না থাকে, মানে আপনার গায়ের জোর যদি না থাকে, বলটা সঙ্গে সঙ্গে নিচের দিকে পড়বে। মানে অপশান বাইংয়ে আপনার যদি ঠিকঠাক প্রেডিকশন না থাকে, আপনি কেনার পর থেকেই ও পড়া শুরু করবে। তার কারণ প্রিমিয়াম কন্টিনিউ শ্রিঙ্কেজ হচ্ছে, তাকে নিচের দিকে নামানো হচ্ছে, প্রিমিয়ামকে তো গ্র্যাভিটি টানছে। আর এই ভুলটাই নতুন ট্রেডাররা করে, ছোট ট্রেডাররা করে, যে অপশান বাইং। কারণ অপশান সেলিংয়ে দেখুন, আপনার হয়ে যেহেতু প্রিমিয়ামটা কাজ করবে, তো অপশান সেলিং করতে গেলে আপনার ক্যাপিটালটাও অনেক বড় লাগবে, যেহেতু প্রিমিয়ামের পয়সাটা আপনাকে দিতে হবে। কিন্তু যদি ছোট ট্রেডার হন, তখন তো আপনার কাছে ছোট ক্যাপিটাল, তো সেই ছোট ক্যাপিটাল নিয়ে আপনি তো অপশান সেলিং করতে পারবেন না। অথচ লোভটাও আছে, অপশানে যে প্রফিটটা হয় সেটাও খাওয়ার লোভ আছে, অথচ আপনার কাছে ক্যাপিটাল নেই। তখন আপনি কি করবেন, যে অপশান বাইং করবেন, কারণ অপশান সেলিং এর মতো মার্জিন নেই, আর অপশান বাইংটা বেশ ভালো লোভনীয়ও দেখতে লাগে। কিন্তু যতক্ষণে আপনি বুঝতে পারবেন যে যখনই আপনি কোনো একটা অপশান বাইং ট্রেডে ঢুকছেন, তখনই আপনার ক্যাপিটালকে নিচের দিকে গ্র্যাভিটি টানছে। মানে যতক্ষণ আপনি অপশান বাই করে বসে থাকবেন, ততক্ষণ কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি ওকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। এবার দু একবার হয়তো আপনার টাইমিংটা খুব সঠিক হয়ে গেল, দুম করে একটা বড় প্রফিট এসেও গেল। কিন্তু যদি সেটাকে কন্টিনিউ আপনি চালাতে থাকেন, একটা টাইমের পর সেই বল আপনার মুখেই এসে পড়বে। তাই যদি আপনার ছোট ক্যাপিটাল থাকে, যদি আপনি ছোট ট্রেডার হন, অপশান বাইং এর দিকে কখনো যাবেন না। নতুন সেবি রিসার্চ ডাটা বলছে যে এফএনওতে 90% ট্রেডার লসে আছে। তো যে জিনিসটা করে 90-100 জনের মধ্যে 90 জনই লসে আছে, সেই জিনিসটায় আপনার ঢোকার কি দরকার আছে? অন্য প্রফিটেবল অনেক রাস্তা আছে, সেগুলোকে অবলম্বন করুন, মার্কেটে অপশান থেকে দূরে থাকুন। এবার আমার লাস্ট অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলবো, সেটা হলো নো ক্লিয়ার স্ট্র্যাটেজি। কোনো ক্লিয়ার স্ট্র্যাটেজি না থাকা। দেখুন, ইনভেস্টিং হোক বা আপনার ট্রেডিং, দুটোতেই কিন্তু একটা ক্লিয়ার কনসিস্টেন্ট একটা রেগুলার স্ট্র্যাটেজি থাকা দরকার। আর যে স্ট্র্যাটেজিটা হবে আপনার ব্যাক টেস্টেড, মানে আপনার পেপার ট্রেডিংয়ে যে স্ট্র্যাটেজিগুলো আপনাকে প্রফিট দেখাবে, সেই স্ট্র্যাটেজিগুলোই একমাত্র মার্কেটে ডিপ্লয় করা উচিত। যতক্ষণ না কোনো স্ট্র্যাটেজিকে আপনি ব্যাক টেস্টিং করছেন, মানে পেছনে যে আমাদের মার্কেটে মুভগুলো হয়েছিল, সেই মুভগুলোতে আপনার স্ট্র্যাটেজি কি ঠিকঠাক কাজ করেছে? মানে আপনি যদি কোনো ট্রেড নেন, সেই ট্রেডটায় যদি কোনো স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিটা কি আগে কখনো কাজ করেছে? সেই স্ট্র্যাটেজিটা যদি আগে আপনি অ্যাপ্লাই করতেন, তাহলে কি আপনার প্রফিট হতো? সেইটা যতক্ষণ না পেপারে ট্রেড করে আপনি দেখছেন যে হ্যাঁ এটা প্রফিটেবল স্ট্র্যাটেজি, ততক্ষণ সেই স্ট্র্যাটেজিটা বিল্ড আপ বা সেই স্ট্র্যাটেজিটা ডিপ্লয় না করাই ভালো। আর যদি আপনার কোনো স্ট্র্যাটেজিই না থাকে, মানে ওই মার্কেট বাড়ছে বলে কিনে নিলাম, একটু কমছে বলে বেচে দিলাম, তাহলে তো আমার আর কিছু বলারই নেই। তাহলে আপনাকে কেউ কোনোদিন শেখাতেও পারবে না, আর আপনার কোনোদিন এই ট্রেডিং থেকে বড়লোক হওয়াও হবে না। শুধু যত টাকা মার্কেটে নিয়ে আসবেন, সমস্ত ডিসিপ্লিন ট্রেডাররা আপনাদের টাকাটা নিয়ে নেবে। দেখুন, ট্রেডিং হচ্ছে জিরো সাম গেম, মানে একজনের প্রফিট মানে আর একজনের লস। যদি আপনি শেয়ার বাজারে ট্রেডিং করেন, আমার যদি লস হচ্ছে মানে কারোর প্রফিট হচ্ছে, আমার যদি প্রফিট হচ্ছে মানে কারোর লস হচ্ছে। আমাকে প্রফিট কামাতে গেলে কাউকে লস করতেই হবে ট্রেডিংয়ে। তাই যারা ডিসিপ্লিনড ট্রেডার, যাদের কাছে একটা খুব সুন্দর ভালো স্ট্র্যাটেজি আছে, যাদের সাইকোলজি ভালো, তারাই মার্কেটে লং টার্মে টিকে থাকে। আর নতুন নতুন ছোট ছোট ট্রেডার যারা আপনাদের মতো মার্কেটে আসে, তাদের ক্যাপিটালটা যে জিরো হয়ে যায়, সেই ক্যাপিটালটা যায় কোথায়?
মানে আপনার ধরুন 50,000 টাকা আপনি মার্কেটে নিয়ে এসেছিলেন, সেই ট্রেডিং ক্যাপিটালটা আপনার জিরো হয়ে গেল। টাকাটা গেল কোথায়? কিছুটা গেল গভর্নমেন্টের কাছে ট্যাক্স হিসেবে, কিছুটা গেল ব্রোকারদের কাছে ব্রোকারেজ হিসেবে, আর কিছুটা গেল যারা ডিসিপ্লিন ট্রেডার, যারা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে তাদের কাছে। বোঝাতে পারলাম? তার মানে আপনি যদি 50,000 টাকা নিয়ে এসে আজকে জিরো হয়ে যান, তারপরে আপনি ভাবলেন না না এবারের মতো গেছে গেছে, পরের বার আর এই ভুলগুলো করব না, পরের বার আমি ভালো করে ট্রেড করব। আবার 50,000 টাকা নিয়ে আসুন, আপনার 50,000 টাকা আবার সেম হয়ে যাবে। কিছুটা গভর্নমেন্ট, কিছুটা ব্রোকার, আর কিছুটা ট্রেডাররা, তিনজনে মিলে ভাগ বটোয়ারা করে খেয়ে নেবে। আপনি জিরোকে জিরোই থেকে যাবেন। তাই আপনি যদি শেয়ার বাজারে লম্বা টাইমে টিকে থাকতে চান, এই 5টা জিনিসকে ফলো করুন। ছোট এক্সপেকটেশন রাখুন। 2, স্পেকুলেশন করবেন না। 3, ওভার ট্রেডিং করবেন না। 4, অপশন বাইং করবেন না। আর 5, একটা অলরেডি টেস্টেড স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে। এই 5টা জিনিস যদি আপনি আপনার ট্রেডিংয়ে ডিপ্লয় করতে পারেন, তাহলে আমি লিখে দিচ্ছি আপনাকে কেউ প্রফিটেবল হওয়া থেকে আটকাতে পারবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি শিখতে চান যে কিভাবে একটা স্ট্র্যাটেজি বানাতে হয়, কিভাবে একটা স্ট্র্যাটেজিকে ডিপ্লয় করতে হয়, তো আমার পুরোনো ভিডিওগুলো আপনি চেক আউট করতে পারেন। আর আপনি যদি ট্রেডার হন, আপনাদের জন্য প্রতি রবিবার আমি ঠিক সন্ধ্যে 6টায় মার্কেট ও স্টকের অ্যানালিসিস করি। আর এই সপ্তাহে যে লাস্ট রবিবারের আমি ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ছিল। মানে ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্কেটকে অ্যানালাইজ করতে হয়, কিভাবে একটা স্টককে অ্যানালাইজ করতে হয়, কিভাবে প্যাটার্নগুলোকে রেকগনাইজ করতে হয়, আর কিভাবে অ্যানালিসিসের মাধ্যমে একটা ট্রেড নিতে হয়, আর সেই ট্রেড থেকে কতটা এক্সপেকটেশন রাখতে হয়। তো আমি এই সমস্ত বিষয়গুলো দেখিয়েছিলাম। আপনারা ভিডিওটা এখানে দেখতে পারেন আর এখান থেকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।